হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি, তোদের মধ্যে কেউ বলতে হবে স্যার কি ফরম্যাটটা দিয়েছিল, লেখার ফরম্যাটটা? কিসে? লেখার যে ফরম্যাটটা স্যার বললো না, কিছুদিন আগে বলেছে, তুই জানিস তোরা? না না, ওটা আলাদা করে একটা ইসে কি গ্রুপ ট্রুপ মধ্যে সব জানা যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যালো স্যার বললেন তো আমি বললাম। হ্যালো গুড আফটারনুন এভরিওয়ান। গুড আফটারনুন ম্যাম। Good afternoon, ma'am. গুড আফটারনুন ওয়েট ওয়েট। হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? পুজোর পরে অনেকদিন পরে তোমাদের সাথে দেখা, মানে দেখা তো হয়নি, অনলাইন ক্লাস। তো ম্যাম আজকে আপনার ফার্স্ট ক্লাস? না, আগে একদিন নিয়েছিলাম তোমাদের ওই, আমি ইলেকট্রিক্যাল। ম্যাম আপনার তো আজকে ফার্স্ট ক্লাস করছি। হ্যাঁ, আজকে তাহলে অনেকে ফার্স্ট ক্লাস করেছো, বাট আগে হ্যাঁ একদিন ম্যাম, আমি ক্লাস এটা নিয়েছিলাম। আজকে। হ্যাঁ হ্যাঁ, পুজোর পরে আজকেই ফার্স্ট ক্লাস। তো হ্যালো যেটা বলার, হ্যাঁ বলো। ম্যাম, এটা ওই ক্লাসটার নাম কি? ব্যাচেলর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং? ব্যাচেলর Ma'am, না, এটা কিসের বেসিক ক্লাস? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বেসিক হ্যাঁ ম্যাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। শুনতে পাওয়া যাচ্ছে আমার কথাটা পরিষ্কার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিন তোমাদেরকে আমি জাস্ট এমনি ওভারভিউই দিয়েছিলাম। আজকেও আমি কিছু, এখন তো তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস চলছে, মানে যেটাকে আমরা ইন্ডাকশন ক্লাস বলে থাকি। তো সেই ক্লাসে আমরা জাস্ট ইলেকট্রিক্যাল, যেহেতু আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিলং করি, তো ইলেকট্রিক্যাল রিলেটেড যা যা তথ্য, মোটামুটি একটা ওভারভিউ আইডিয়া আমি আগের দিন দিয়েছিলাম। যে আমাদের যে সাপ্লাই সিস্টেম রয়েছে, আমাদের বাড়িতে যে আমরা ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি এসব যে আমরা চালাচ্ছি, যেসব যে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, এই সাপ্লাই সিস্টেমটা কোথা থেকে অ্যাকচুয়ালি আসছে, কিভাবে। আচ্ছা মিউট করো সুকন্যা, সুকন্যা মিউট করো, আওয়াজ আসছে। হ্যাঁ, তো এই কিভাবে আমাদের পাওয়ার জেনারেশন পাওয়ার প্ল্যান্টে হয়, এবং সেখান থেকে ট্রান্সমিটেড হয়ে ভায়া ডিস্ট্রিবিউশন কিভাবে আমাদের সাপ্লাই সিস্টেমের সাথে সেটাকে কানেক্ট করা যেতে পারে, তার একটা লেআউট আমি বলেছিলাম। যে পাওয়ার প্ল্যান্ট সেটা থার্মাল হতে পারে, সেটা হাইডেল হতে পারে, সেটা নিউক্লিয়ার হতে পারে, সোলার হতে পারে। এখন তো সোলার পাওয়ার প্ল্যান্টও আস্তে আস্তে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের যে এনার্জি সোর্সেস গুলো রয়েছে, সেই এখন আমি কিছু শেয়ার করিনি, ঠিক আছে? জাস্ট একটু শোনো। লেফট হচ্ছে কেন? যাই হোক, আমাদের যে এনার্জি সোর্স গুলো রয়েছে, সেই এনার্জি সোর্স গুলো কি কি? কিছু সোর্স আছে যেগুলো অলরেডি কনভেনশনাল, অলরেডি চলছে, যে সোর্স গুলোকে কাজে লাগিয়ে আমাদের পাওয়ার প্ল্যান্ট বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন স্টেটে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, এই এরিয়া ওয়াইজ কিন্তু পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে। তো সেই পাওয়ার প্ল্যান্ট গুলো আইদার থার্মাল, আইদার হাইডেল, অর আমাদের নিউক্লিয়ার, এরকম টাইপের পাওয়ার প্ল্যান্ট কিন্তু স্টেট ওয়াইজ আছে। তো এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটা কোথা থেকে এসছে? আমাদের এর যে এনার্জি সোর্স, পাওয়ার যে আমরা বানাচ্ছি থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে, যে আমরা পাওয়ার জেনারেশন করছি বা ভোল্টেজ জেনারেশন করছি, আমরা বলতে পারি যে ভোল্টেজ যেটা আসছে, যে ভোল্টেজ আমাদের বাড়িতে 240 ভোল্টের সাপ্লাই আমরা নিচ্ছি, সেই 240 ভোল্টটা তো একবারেই চলে আসেনি, সেটাকে অনেকগুলো প্রসেসের মাধ্যমে আনতে হয়েছে। ফার্স্টে বলেছিলাম যে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম স্টেটে আমাদের পাওয়ার সাপ্লাই হচ্ছে। যেমন যদি তুমি ধরো যে ব্যান্ডেলের, কোলাঘাটের পাওয়ার প্ল্যান্ট, ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ম্যাসেঞ্জরের হাইডেল পাওয়ার প্ল্যান্ট আছে, তামিলনাড়ুতে বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। তো এই বিভিন্ন জায়গায় যে পাওয়ার প্ল্যান্ট গুলো রয়েছে, সেই পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের পাওয়ার জেনারেশন হচ্ছে। সেই জেনারেটেড যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে 11 কেভি, 11,000 ভোল্ট।
সেই ভোল্টেজটাকে ট্রান্সমিট করে, মানে ট্রান্সমিশন প্রসেস করা হচ্ছে ফার্স্টে। মানে আমার 11 কেভি ভোল্টেজ এনাফ নয়, 11 কেভি ভোল্টেজ দিয়ে আমি সমস্ত জায়গায় সেই ভোল্ট, আমি বাড়িতে যেমন 11 কেভি ইউজ করতে পারবো না, সেরকম কিছু ইন্ডাস্ট্রি আছে। আচ্ছা, একটা কিসের আওয়াজ হচ্ছে বলো তো? ম্যাম ফার্স্ট ক্লাস থেকে এই আওয়াজটা হচ্ছে। এই প্রবলেমটা থাকবে ম্যাম, ছেড়ে দিন, আমি জাস্ট मैम कोई आवाज नहीं आ रहा है। हेलो हेलो बोलो। हाँ, हेलो साउंड आ रहा है। आवाज नहीं आ रही। मैम कि निकल गया है क्या? मैम कोई बात नहीं कर रहे ना, मैडम ये आवाज नहीं आ रही। तो अभी तो बता रहे थे ना 11,000 वोल्टेज, फिर नेटवर्क दिक्कत थोड़े अचानक कट जाए। हाँ, हो सकता है मैम का नेटवर्क प्रॉब्लम। मैडम का नेटवर्क प्रॉब्लम हो रहा है। हाँ हाँ ম্যাম কিছু শুনতে পাচ্ছি না। अरे मैडम नहीं, मैडम কিছু হ্যালো বলছে না। হ্যালো হ্যালো, এবার ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। আমি আমি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল। যাই হোক, আমি লিভ হয়ে গেছিলাম, আবার জয়েন করেছি। হ্যাঁ, তো এবার এবার ক্লিয়ার তো? খুব হ্যাঁ বেকার ম্যাম, আওয়াজ করছে। ওকে ওকে ওকে। তো আমি যেটা বলছিলাম যে ভোল্টেজ জেনারেশন তো সিস্টেমে হচ্ছে পাওয়ার প্ল্যান্টে। তো এই 11 কেভি মানে হচ্ছে 11,000 ভোল্ট। এই 11,000 ভোল্ট দিয়ে আমি আমার বাড়ির অ্যাপ্লায়েন্সেস গুলোকে কিভাবে অপারেট করাবো? আমার বাড়ির যে ফ্যান, আমার বাড়ির যে লাইট, আমার বাড়ির যে ফ্রিজ, এগুলো সমস্ত 240 ভোল্টের জন্য ডিজাইন করা হয়েছে, বানানো হয়েছে 240 ভোল্টের জন্য। তাহলে 11,000 ভোল্টটা যদি ডিরেক্ট আমি এখানে নিয়ে আসতাম, আমার তো অ্যাপ্লায়েন্সেস গুলো সব পুড়ে যেত, তাই না? তো সেই জন্য কি করা হচ্ছে, কয়েকটা স্টেপের মাধ্যমে সেই ভোল্টেজটাকে কমিয়ে 240 ভোল্টে আনা হচ্ছে। সেটা কে করছে? না, জেনারেশন করলো তো জেনারেটর, এসি জেনারেটর ভোল্টেজটা জেনারেট করলো, সেখান থেকে ট্রান্সফরমার দিয়ে স্টেপে স্টেপে ভোল্টেজটাকে কমানো বাড়ানো। আমার কোনো একটা ইন্ডাস্ট্রিতে দরকার হচ্ছে 33 কেভি ভোল্ট, তাহলে আমার তো তৈরি হয়েছে 11,000 ভোল্ট, 33,000 ভোল্ট আমি কোথায় পাবো? ঠিক আছে, ছোট প্লান্টে হয়তো দরকার আমার 33,000 ভোল্ট। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, না সেটাকে স্টেপ আপ করব। কিভাবে? মানে বাড়াবো সেই 11,000 ভোল্টটাকে। সেই 11,000 ভোল্টটাকে বাড়ানো হবে উইথ দ্য হেল্প অফ ট্রান্সফরমার। বোঝাতে পারলাম? এবার मैम जरा एक बार এই हिंदी মাঝখানে में स्टेप गुलोर नाम की? माঝখানে, अच्छा अच्छा, ठीक है ठीक है। देखो, हम लोग
जो सप्लाई सिस्टम है ना, घर पे जो हम लोग सप्लाई ले रहे हैं वो कितने वोल्टेज का है? 240 वोल्टेज। यस यस हम लोग का जो फैन, हाँ, हम लोग का जो फैन लाइट है वो कितने वोल्टेज में ऑपरेट हो रहा है? 240 वोल्टेज में। तो 240 240 वोल्टेज कैसे मिलेगा? 240 वोल्टेज मिलने के लिए वो वोल्टेज को जेनरेट करना पड़ेगा। वो वोल्टेज कैसे जनरेट हो रहा है? जो पावर प्लांट्स है हम लोग का स्टेट वाइज, थर्मल पावर यस प्लांट, न्यूक्लियर पावर प्लांट, हाइडल पावर प्लांट। तो थर्मल पावर प्लांट जो मैक्सिमम पावर प्लांट्स जो है हम लोग का थर्मल पावर प्लांट है। क्यों है? क्योंकि हम लोग का जो सप्लाई सोर्सेस ऑफ एनर्जी का सप्लाई हो रहा था इतने दिनों से वो था कोल, कोयला। कोल ठीक है, यस कोल से थर्मल पावर प्लांट में एनर्जी जनरेट हो रहा था। तो जो एनर्जी जनरेट हुआ, जो वोल्टेज जनरेट हुआ विद द हेल्प ऑफ जनरेटर, वो वोल्टेज का वैल्यू होता है इंडिया में स्टैंडर्ड वोल्टेज 11 केवी, 11,000 वोल्ट। तो 11,000 वोल्ट को हम लोग को 240 वोल्ट में लाना होगा। तो इसके लिए थोड़ा स्टेप मेंटेन करना पड़ेगा। वो क्या क्या होता है? फर्स्ट होता है ट्रांसमिशन, सेकेंड होता है डिस्ट्रीब्यूशन, देन होता है सर्विसमैन। सर्विसमैन जो होता है वो हम लोग के लिए कंज्यूमर, जो डोमेस्टिक कंज्यूमर है, सर्विसमैन में आता है वो वोल्टेज। तो ट्रांसमिशन में जो वोल्टेज आ रहा है 11 केवी से स्टेप अप होके, मतलब ज्यादा वोल्टेज पाना है हम लोग को। 11 केवी से हम लोग का डिमांड नहीं फुलफिल हो रहा है। कुछ कोई भी प्लांट, कोई भी छोटा सा प्लांट, कोई भी छोटा सा इंडस्ट्री या फिर बड़ा सा इंडस्ट्री, उसमें वैराइटीज अमाउंट ऑफ वोल्टेज रिक्वायरमेंट होता है। तो वो वोल्टेज रिक्वायरमेंट के लिए हम लोग को ये स्टेप्स फॉलो करना पड़ रहा है। क्या क्या? एक होता है ट्रांसमिशन, दो होता है डिस्ट्रीब्यूशन। जो तुम लोग बड़ा बड़ा टावर देखते हो, लैटिस स्टील टावर उसको बोलते हैं, उस टावर से जो वायर कनेक्टेड रहता है दैट इज द ट्रांसमिशन लाइन, दैट इज द वोल्टेज ट्रांसमिशन प्रोसेस थ्रू वायर एंड थ्रू टावर। टावर के थ्रू और वायर के थ्रू ये वोल्टेज ट्रांसमिशन हो रहा है। और ये ट्रांसमिशन वोल्टेज हम लोग ज्यादा या कम कैसे कर सकते हैं? विद द हेल्प ऑफ ट्रांसफार्मर। तो पहले हम लोग देखें कि जनरेटर से वोल्टेज जनरेट हुआ, वो वोल्टेज कितना होता है इंडिया में? स्टैंडर्ड 11 केवी हुआ। उस 11 केवी वोल्टेज को हम लोग को ज्यादा पाना है, तो क्या करेंगे? हम लोग एक ट्रांसफार्मर लगा देंगे। जो ट्रांसफार्मर का काम ही होता है वोल्टेज को ट्रांसफॉर्म करना, वोल्टेज को बढ़ाना या फिर कम करना। ठीक है, इसको बोलते हैं स्टेप अप और स्टेप डाउन। तो ऐसे हम लोग ट्रांसमिशन और डिस्ट्रीब्यूशन के थ्रू, ये तुम लोग डिटेल में पढ़ोगे बाद में, अभी जस्ट जान लो कि ट्रांसमिशन और डिस्ट्रीब्यूशन के थ्रू हम लोग ये पावर को डिस्ट्रीब्यूट और ट्रांसमिशन कर रहे हैं। तो डिस्ट्रीब्यूशन में आते आते वो अल्टीमेटली स्टेप डाउन होके हम लोग के घर पे जो आ रहा है वैराइटीज वोल्टेज लेवल पार करके, वो होता है 240 वोल्ट। वो भी एक स्टेप डाउन ट्रांसफार्मर के थ्रू हो रहा है। देख, तुम लोग अगर फिजिकली ये अचीव करना चाहते हो, फिजिकली या विजिबल विजिट करना चाहते हो, तो देख सकोगे कि तुम्हारे एरिया में एक ट्रांसफार्मर बैठा हुआ रहता है। उस ट्रांसफार्मर का काम ही होता है कि 240 वोल्ट में वो वोल्टेज को कम करना, स्टेप डाउन करना। वही 240 वोल्टेज, हाँ, वही 240 वोल्टेज हम लोग के पोल में, घर के सामने ही जो पोल रहता है उस पोल में आता है। उस पोल के थ्रू हम लोग के जो सर्विस कनेक्शन रहता है घर पे, वो घर में आता है। समझ में आया? यस हाँ, तो यही है पूरा सिस्टम इलेक्ट्रिकल का। जो हम लोग पहले ही ये सब फैन लाइट वगैरह नहीं ऑपरेट कर सकते, इसको थोड़ा स्टेप मेंटेन कर करके आना पड़ता है। फिर हम लोग ये थोड़ा फुल सिस्टम जो हाउस में या फिर कोई भी बड़ा सोसाइटी में, बिल्डिंग में जो आ रहा है, ये स्टेप्स फॉलो करके ही आ रहा है। तो ये वोल्टेज, हाँ, ये वोल्टेज ट्रांसमिशन और डिस्ट्रीब्यूशन के लिए हम लोग को तो इक्विपमेंट चाहिए, थोड़ा एलिमेंट्स चाहिए कुछ, या फिर कुछ टूल्स चाहिए। वो क्या क्या होता है? तो पहले ही बोले कि जनरेशन के लिए जनरेटर होता है। वो जनरेटर क्या जनरेटर होता है? ऑब्वियसली एसी जनरेटर। जनरेटर 2 टाइप्स का होता है, एक होता है एसी और दूसरा होता है डीसी। तो डीसी जनरेटर तो हम लोग नहीं यूज कर रहे हैं, हम लोग को यूज करना पड़ेगा एसी जनरेटर, क्योंकि हम लोग का पूरा सिस्टम होता है, पूरा जो अप्लायंसेस हम लोग यूज करते हैं ये पूरा एकदम होता है क्या ना, एसी सिस्टम।
तो तुम लोग का मन में क्वेश्चन आ सकता है कि मैम जो शादी वाला घर होता है, पूजा पेंडल होता है, वहां पे कैसे हम लोग फैन लाइट चलाते हैं? हम लोग का तो सब डिजाइन एसी का है, सबका जो हमरा हमला अप्लायंसेस है, फैन लाइट जी वगैरह। तो एसी कैसे होता है? तो डीसी जनरेटर यूज करके हम लोग एसी कैसे कर रहे हैं? डीसी जनरेटर को लाते हैं वोल्टेज सप्लाई के लिए, फिर उसको कन्वर्ट करते हैं कन्वर्टर के थ्रू। कैसे करते यस हैं? इन्वर्टर, इन्वर्टर के थ्रू। इन्वर्टर क्या करता है? मैम डीसी से, हाँ यस बोलो। यस मैम ট্রান্সফরমার দিয়ে তো এটাও কনভার্ট হয় না? হ্যাঁ, ট্রান্সফরমার দিয়ে আমরা, না, এসি টু ডিসি কনভার্সন ট্রান্সফরমার দিয়ে হয় না। ট্রান্সফরমার দিয়ে আমরা শুধুমাত্র ভোল্টেজটাকে কমানো বাড়ানো করতে পারি উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে চেঞ্জ না করে শুধু ভোল্টেজ কমানো বাড়ানোর কাজে ট্রান্সফরমার লাগাই। কিন্তু ট্রান্সফরমারকে কখনোই তুমি বলতে পারো না যে এটা ডিসি থেকে এসি কনভার্টার বা ডিসি টু, কোনো ডিসি এসির কোনো আলাদা হবেই না। ট্রান্সফরমার অনলি অপারেট করে এসিতে। ট্রান্সফরমারকে এটা যদি কি আমি ডায়োড ডিসি দিয়ে দিই কাজ তাহলে, করে? হ্যাঁ এটা কি ম্যাম ডায়োড ইউজ করা হয় তাহলে? ডায়োড থেকে এসি টু ডিসি করা হয়? হ্যাঁ ডায়োড, হ্যাঁ ডায়োডে আমরা রেকটিফায়ার ইউজ করি। রেকটিফায়ার হচ্ছে ডায়োড, মানে ডায়োডের কাজ হচ্ছে রেকটিফিকেশন করা, এসি টু ডিসি কনভার্সন করা। কিন্তু আমি যদি বলছি যে ডিসি থেকে এসি কিভাবে পাবো, বিয়ে বাড়ির জেনারেটর থেকে এসি কিভাবে পেয়ে গেলাম, এসি এসি জিনিসগুলোকে কিভাবে আমি অপারেট করালাম, উইথ দ্য হেল্প অফ ইনভার্টার, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অলমোস্ট। হ্যাঁ, আমাদের বাড়িতেও থাকে। যখন কারেন্ট চলে যায় তখন আমরা ইনভার্টার দিয়ে আমরা পাওয়ারটা নিই। ইনভার্টারের কাজটাই হচ্ছে ডিসি থেকে এসি করা। দুটো টাইপের কনভার্টার থাকে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে, একটা হচ্ছে ইনভার্টার আর একটা হচ্ছে রেকটিফায়ার। ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি টু এসি করা, রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি টু ডিসি করা। তো সেটাই ছিলাম, সেটা হচ্ছে যে তাহলে আমরা এই 240 ভোল্টেজ কিন্তু এইসব ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন করার পরে কিন্তু পাচ্ছি। ট্রান্সমিশন করা হচ্ছে ভোল্টেজটাকে স্টেপ আপ স্টেপ ডাউন করে টাওয়ার থেকে সাবস্টেশনে আনা। সাবস্টেশন মানে হচ্ছে যেগুলো তোমরা দেখবে যে এরকম এলাকা ওয়াইজ সাবস্টেশন থাকে, এরিয়া ওয়াইজ। সেই এরিয়া ওয়াইজ সাবস্টেশনে পাওয়ারটা ট্রান্সমিট হয়ে যখনই সাবস্টেশনে এলো, সাবস্টেশন থেকে যেটা আমাদের পাড়ার ট্রান্সফরমারে এলো, দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন। বোঝা গেল? এবার আমি যেটা বলছি কি কি, হ্যাঁ কি কি, কেউ কিছু বলছো? না ম্যাম, না ম্যাম বলুন। কি কি ইকুইপমেন্ট আমরা এতে ইউজ করব? এই যে পুরো প্রসেসটা হচ্ছে জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশন অবধি, সেই প্রসেসটা করার জন্য আমাকে প্রচুর ইকুইপমেন্টস লাগবে, প্রচুর এলিমেন্টস লাগবে, প্রচুর টুলস লাগবে। সেগুলো কি? ফার্স্টেই যেটা হচ্ছে, জেনারেশন করছি, জেনারেশন করতে গেলে প্রথমেই বললাম যে এসি জেনারেটর আমরা ইউজ করছি। এগুলো অনেক বড় বড় রেঞ্জের হয়। এই এসি জেনারেটরকে আমরা অল্টারনেটর নামেও জেনে থাকি, অথবা সিনক্রোনাস জেনারেটর। এগুলো ডিটেল পড়বে যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আছো, বা যারা তোমরা সেকেন্ড সেমে যখন উঠবে, প্রত্যেকটা স্ট্রিম, একদম ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স, প্রত্যেকটা স্ট্রিমকে একটা কমন সাবজেক্ট পড়তে হবে, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক্যাল টেকনোলজি। আর এই সেমিস্টারে তোমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কশপও আছে। তো সেই ওয়ার্কশপেও তোমরা যখন কাজ করবে, হাতে কলমে হ্যান্ডস অন জব যখন করবে, তখন কিন্তু তোমরা জানতে পারবে যে কিভাবে ওয়্যারিং করতে হয়, কিভাবে আমাদের জেনারেটর ট্রান্সফরমার কিভাবে অপারেট করে, এদের যে বেসিক প্রিন্সিপাল অপারেশন, সেই অপারেশন গুলো কোন 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 ল, কিছু ল এর উপরে বেস করে, মানে বিজ্ঞানীরা ল বানিয়ে গেছেন, সেই ল এর উপরে বেস করে কিন্তু এই প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের অপারেট করে। তো ফার্স্ট অফ অল, ফার্স্ট যেটা বললাম জেনারেটর, দেন ট্রান্সফরমার, ট্রান্সফরমার থেকে সেটা স্টেপ ডাউন স্টেপ আপ স্টেপ ডাউন এইভাবে হতে হতে এলো। এবার এই জেনারেটর ট্রান্সফরমার এই জিনিসগুলোকেও আবার তো আমাকে অপারেট করানোর জন্য, বা তাদের যখন কোনো ফল্ট হবে পুরো সিস্টেমে, আমাদের তো এমন সিস্টেম হয় না যে ফল্ট ফ্রি, কোনো মানুষ যেমন ফল্ট ফ্রি হতে পারে না, সেরকম কোনো সিস্টেমও ফল্ট ফ্রি ইম্পসিবল, তাই না? তো সেই ফল্ট গুলোকে রিমুভ করার জন্য
হাইফাই প্রোটেকশন সিস্টেম ইউজ করা। পাওয়ার প্ল্যান্টে যদি কখনো যাও তোমরা, দেখতে পাবে, যাবে অবশ্যই, যারা ইন্ডাস্ট্রিতে যখন জব করবে দেখতে পাবে যে প্রোটেকশন সিস্টেমটা একটা ভাইটাল পার্ট অফ ইলেকট্রিক্যাল সিস্টেম। ঠিক আছে, প্রোটেকশন সিস্টেম, এই প্রোটেকশন সিস্টেমের মধ্যে কি কি থাকে? তুমি যদি ছোট্ট একটা বাড়ি, নিজের বাড়িকে তুমি কনসিডার করো, এক্সকিউজ মি, সরি, যদি নিজের বাড়িকে কনসিডার করো তাহলে দেখবে, সরি সরি, তো এই যে ফ্যান লাইট গুলো জ্বালাচ্ছ প্রত্যেকের যে কনসিল কন্ডুইট ম্যাম আওয়াজ কেটে যাচ্ছে। ম্যাডামের নেটওয়ার্ক প্রবলেম আছে। मैम सुना যাচ্ছে না आवाज। मैम का थोड़ी नेटवर्क का इशू हो रहा है। এক্সট্রিমলি সরি স্টুডেন্ট, এক্সট্রিমলি সরি, আমার নেটওয়ার্কটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমি আমাকে লিভ করে আবার জয়েন করতে হচ্ছে। আহ, ঠিক আছে, তো আমার কথা শোনা যাচ্ছে তো এখন? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। Yes, ma'am. হ্যাঁ, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম জানো? হ্যাঁ, ওই এই যে বাড়ি থেকে যে সমস্ত প্রোটেকশন। হ্যাঁ, প্রোটেকশন সিস্টেম নিয়ে। তো বাড়িতে যে এমসিবি রয়েছে সেই এমসিবিটা কি করছে? এমসিবিটা যখন দেখবে যে অটোমেটিক ওটার একটা আপ এন্ড ডাউন সুইচ টাইপের থাকে, ওটা অটোমেটিক ট্রিপ করে যায়, এটাকে বলা হয় ট্রিপ করা। ঠিক আছে, এই ট্রিপটা কেন করছে হঠাৎ করে? দেখবে যখন কোনো একটা ফল্ট হয় সার্কিটের মধ্যে বা সিস্টেমের মধ্যে, if there is any fault then the MCB will trip automatically। কিভাবে ট্রিপ করছে? যে সার্কিটের মধ্যে তোমার সাপোজ 20 অ্যাম্পিয়ার কারেন্ট আসার কথা, ঠিক আছে, তো 20 অ্যাম্পিয়ার কারেন্টের কনজিউম করছে পুরো সিস্টেমটাকে, সাপোজ আমি বলছি, ধরে নাও। তো দেখা যাচ্ছে হঠাৎ করে 25 কি 30 অ্যাম্পিয়ার চলে এসছে সার্কিটের মধ্যে। তখন এমসিবি কি করে? সেই ফল্টটাকে ডিটেক্ট করে যে এ পুরো অ্যাপ্লায়েন্সেস গুলোর মধ্যে দিয়ে 30 অ্যাম্পিয়ার কারেন্টকে ফ্লো করাতে চলেছে, তাহলে অটোমেটিক্যালি আমার ফ্যান লাইট নষ্ট হতে বাধ্য। সেই সময় এমসিবি করছে কি? ও ফল্টটাকে ডিটেকশন করছে, দেন সার্কিটটাকে ইন্টারাপ্ট করছে। ইন্টারাপ্ট করা মানে ফল্টি সেকশন যেটা ছিল আর লাইভ বা হেলদি সেকশন যেটা ছিল, যে পোর্শনটা আমার এমসিবির পরে বসানো রয়েছে, দ্যাট ইজ দ্য হেলদি সেকশন। তো হেলদি সেকশনটাকে ফল্টি সেকশন থেকে ইন্টারাপ্ট করে দিল বা ডিসকানেক্ট করে দিল। এইভাবে ও পুরো আমার সাপ্লাই সিস্টেম, পুরো যে সিস্টেমটা রয়েছে, পুরো যে আমার সার্কিট রয়েছে ঘরের, সেই সার্কিটটাকে ও প্রোটেকশন দিল। তাহলে এমসিবি ওয়ান কাইন্ড অফ প্রোটেকটিভ ডিভাইস। যদি তুমি আগের পুরোনো বাড়িতে কনসেপ্ট দেখো, পুরোনো ওয়্যারিং এর কনসেপ্ট ফলো করো, দেন ইউ উইল সি দ্যাট যে ফিউজ থাকে, যখনই দেখবে ফল্ট হয়ে যায় তখন ফিউজের ওয়্যারটা নষ্ট হয়ে যায়, ফিউজের ওয়্যারটা কেটে যায়।
এই ফিউজের ওয়্যারটা কেটে যাওয়ার কারণ কি? হাই কারেন্ট ওর মধ্যে দিয়ে ফ্লো করে ফিউজ ওয়্যারটাকে গলিয়ে ফেলেছে, মেল্ট করে ফেলেছে। আচ্ছা, একজন যে হিন্দিতে কথা বলছিল, সে কি আছো? আমার নেটওয়ার্কটা আজকে যাচ্ছে তাই জ্বালাচ্ছে। হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম শুনতে বলুন। পাচ্ছ? হ্যাঁ, বলছি যে একজন হিন্দিতে কথা বলছিল, হর্ষবর্ধন সামথিং কিছু নাম, আমি দেখতে পাচ্ছি না। আছো কিসে? कौन लड़का हिंदी में बात कर रहे थे? आई डेंट प्रेजेंस दो। হ্যাঁ, মেবি লেফট করে গেছো তো। যে যদি বুঝতে না পারো আমাকে একটু বলো, আমি একটু অন্য ল্যাঙ্গুয়েজেও বলবো, ঠিক আছে? তো ফিউজটা কি করছে? সেই সেম কাজটাই করছে। এমসিবি যেমন অটোমেটিক্যালি ওই ট্রিপটা করছে, সুইচ ইয়েটাকে নামিয়ে দিচ্ছে, ওই অটোমেটিক আপ এন্ড ডাউন সুইচটাকে, সেরকম ফিউজের কাজটা হচ্ছে ফিউজ ওয়্যারটাকে মেল্ট করে দেওয়া, গলিয়ে দেওয়া। এর মানে হচ্ছে ওই ফিউজ ওয়্যারটার ভেতর দিয়ে কারেন্টটা ফ্লো করে গেছে এবং সে আমার অ্যাপ্লায়েন্সেসে পৌঁছাতে পারেনি, এবং পুরো আমার যে ইকুইপমেন্ট গুলো রয়েছে, অ্যাপ্লায়েন্সেস গুলো রয়েছে, ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, সেগুলোকে এই ফিউজ কিন্তু প্রোটেকশন দিয়েছে, বাঁচিয়েছে। তাহলে এই পুরো প্রোটেকটিভ সিস্টেমের আমি দুটো নাম বললাম, দুটো ইকুইপমেন্টের নাম বললাম, একটা হচ্ছে এমসিবি আর একটা হচ্ছে ফিউজ। সেটা আমি বললাম যে একটা ছোট বাড়ি কনসেপ্ট যদি তুমি দেখো, তুমি নর্মাল ডোমেস্টিক পারপাস যদি কনসিডার করো তোমরা, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা এমসিবি আর ফিউজেই শেষ করে দিতে পারো। বাট যখনই তুমি একটা বড় প্ল্যান্টে যাচ্ছ, সেখানে অনেক হিউজ রেঞ্জের, বড় অ্যাম্পিয়ার রেঞ্জ, লার্জ অ্যাম্পিয়ার রেঞ্জ, লার্জ ভোল্টেজ রেঞ্জ, এই রেঞ্জের কিন্তু প্রোটেকটিভ ইকুইপমেন্ট সিস্টেম রয়েছে। এই যে এমসিবি বললাম, এই এমসিবিটাই যখন আমি পাওয়ার প্ল্যান্টের বড় মোটরের ক্ষেত্রে, বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে, বড় জেনারেটরের ক্ষেত্রে ইউজ করব, তখনই সেটার নাম হয়ে যাবে সার্কিট ব্রেকার, সিবি। সার্কিট কে বললেন ম্যাম? সার্কিট ব্রেকার, ব্রেক করা মানে ভেঙে ফেলা, আলাদা করে ফেলা, ডিস্টিংগুইশ করা, ডিসকানেক্ট করা, ইন্টারাপ্ট করা, যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি এখানে ইউজ করতে পারো, ঠিক আছে? সার্কিট ইন্টারাপ্টার ডিভাইস বলা হয়ে থাকে, সার্কিট ব্রেকারকে বলা হয়ে থাকে সার্কিট ইন্টারাপ্টিং ডিভাইস। কেমন? আচ্ছা, তোমরা কি এই আওয়াজটা পাচ্ছ? লেফট হয়ে যাওয়ার আওয়াজ মনে হচ্ছে এটা। কেউ একজন ম্যাম এটা ফার্স্ট এটা সকাল থেকেই হচ্ছে, হ্যাঁ, প্রচন্ড সকাল থেকে হচ্ছে এটা। ম্যাডাম এটা হওয়ার কারণ হলো কেউ অডিও বারবার কানেক্ট করতে ডিসকানেক্ট করছে। হ্যাঁ এটা হতে পারে। ঠিকই বলেছো, এই যে লেফট হচ্ছে বারবার। যাই হোক, তো ইউটিউবে আছে হ্যাঁ অডিও ডিসকানেক্ট। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে সাপ্লাই সিস্টেমটা রয়েছে, তাহলে প্রোটেকটিভ, যখন আমি বড় পাওয়ার প্ল্যান্টে যাব, ইন্ডাস্ট্রিতে যাব, তখন সেই প্রোটেক্টিং ডিভাইস এমসিবির জায়গায় হয়ে যাবে সার্কিট ব্রেকার। এমসিবি মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, ছোট সার্কিট ব্রেকার। মিনিয়েচার মানে কি? ছোট সার্কিট ব্রেকার। তাহলে পাওয়ার প্ল্যান্টে যখন যাচ্ছি সেটাই হয়ে যাচ্ছে সার্কিট ব্রেকার। এবার এই সার্কিট ব্রেকারেরও অনেক ভ্যারাইটি রয়েছে, ডিপেন্ডিং আপন দা ভোল্টেজ লেভেল। যত ভোল্টেজের জন্য আমি ইউজ করব, সেই ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে সার্কিট ব্রেকারকে বিভিন্ন মিডিয়াম ইউজ করে তার কনস্ট্রাকশন করা হয়ে থাকে। সেটা এয়ার হতে পারে, এয়ার সার্কিট ব্রেকার হতে পারে, তারপর তোমার অয়েল সার্কিট ব্রেকার হতে পারে, গ্যাস সার্কিট ব্রেকার হতে পারে। SF6 সার্কিট ব্রেকার নামে একটা সার্কিট ব্রেকার যেটা ফেমাস খুবই, যেটা ইউজ করা হয় আমাদের পাওয়ার প্ল্যান্টে, SF6, এবং খুবই এফিশিয়েন্ট একটা সার্কিট ব্রেকার। তার পারফরমেন্স খুব ভালো অ্যাজ এ প্রোটেক্টিভ ডিভাইস, ঠিক আছে? তো এগুলো তোমরা ডিটেলে পরে পড়বে, এগুলো এখনই তোমাদের এতটা মানে ডিটেলে ঢোকার প্রয়োজন নেই, তোমরা আস্তে আস্তে ওগুলোতে এগোবে। বাট তোমরা জেনে রাখো যে অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমের মধ্যে কি হচ্ছে, ঠিক আছে? তো এই সার্কিট ব্রেকার গুলো আমাদের অ্যাজ এ প্রোটেক্টিং ডিভাইস কিন্তু ইউজ করা হয়। আরো কি কি সার্কিট ব্রেকার থাকে, যেমন যদি আমি এমসিবির কথা বলি, এমসিবির ক্ষেত্রে কি হচ্ছে, সার্কিট ব্রেকারটার মধ্যেই একটা ইনবিল্ড রিলে নামক একটা থাকে, ঠিক আছে? সেই রিলেটার কি কাজ? এই যে আমি বললাম না একটু আগে যে সার্কিটে ফল্ট হচ্ছে, সে ফল্ট ডিটেকশন করে সার্কিটকে ইন্টারাপ্ট করছে। সার্কিট ব্রেকারের যে কাজ শুধুমাত্র হেলদি পার্ট থেকে ফল্টি পার্টকে ডিস্টিংগুইশ করা, আলাদা করা। সার্কিট ব্রেকার কখনোই ফল্ট ডিটেকশনের কাজ করে না।
ফল্ট ডিটেকশনের কাজটা করে রিলে। কোথায় ফল্ট হয়েছে, কি ফল্ট হয়েছে, এটা ডিটেকশন করবে রিলে, RELAY। এই রিলেটা যেহেতু এমসিবি তে ইনবিল্ড থাকে, তার জন্য আমরা এমসিবির আগে কোনো ধরনের রিলে বসাই না। কিন্তু যখন পাওয়ার প্ল্যান্টে যাচ্ছ, যখন বড় ইন্ডাস্ট্রিতে যাচ্ছ, তখন সার্কিট ব্রেকারের আগে একটা রিলে থাকবে, যে রিলেটার কাজ হলো ফল্টটাকে সেন্স করা, ফল্টটাকে ডিটেক্ট করা। সেটা ওভার কারেন্ট হতে পারে, ওভার ভোল্টেজ হতে পারে, এক্সেসিভ ভোল্টেজ চলে আসলো, এক্সেসিভ কারেন্ট চলে আসলো, তার উপরে ডিপেন্ড করে রিলে আমাদের বসানো হবে। ঠিক আছে, এই রিলে ইজ ওয়ান কাইন্ড অফ প্রোটেক্টিভ ডিভাইস। তাহলে এতগুলো যে বড় বড় ইকুইপমেন্ট আমরা বসিয়ে রেখেছি, পাওয়ার প্ল্যান্টে ইনস্টল করে রেখেছি, ইভেন তোমরা যদি ল্যাবেও যাও, আমাদের যে কলেজের ল্যাবরেটরি গুলো ম্যাম আছে সেখানে, হ্যাঁ বলছি রিলে কি করে, মানে রিলে তো ওটা ফাইন্ড আউট করে কোথায় হয়েছে, প্রবলেমটা হয়েছে। ফল্টটা কোথায় হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা কি সার্কিট মানে হবে প্রোটেক্টিং ডিভাইস? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি, যে এখন আমি পুরোটাই ডিসকাস করছি হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস নিয়ে। যে তোমরা যে জেনারেটর, মোটর এগুলোকে লাগিয়েছো, দেখো প্রত্যেকটা জিনিসেরই একটা প্রোটেকশন দরকার, তাই না? তো এই জেনারেটর, মোটর, ট্রান্সফরমার, এগুলো এত বড় বড় ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট গুলোকে তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে ফল্টের হাত থেকে। সেই বাঁচিয়ে রাখার জন্য কিছু দামি দামি ইকুইপমেন্ট, কিছু বেশি রেঞ্জের মানে ভোল্টেজ রেঞ্জ, কারেন্ট রেঞ্জের ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা প্রোটেক্টিভ ডিভাইস। সেই প্রোটেক্টিভ ডিভাইস গুলোর মধ্যে আমি প্রথমে বললাম ফিউজ, দেন এমসিবি, দেন সার্কিট ব্রেকার, রিলে, এগুলো আসছে। ঠিক আছে, আরো অনেক কিছু থাকে, আইসোলেটর থাকে, সুইচকেও আমরা একটা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলতে পারি। দেখো যদি আমি বাড়িতে লাইটটা জ্বালাতে গিয়ে ডিরেক্ট ওটাকে কানেকশন করে রাখতাম, তাহলে কি হতো, প্রত্যেকটাই একটা একটা এতেই মানে ওয়্যারটা আমি জুড়তাম, আমার সবকিছু একসাথে জ্বলে উঠতো। তো সেটাকে কন্ট্রোল করার জন্য কি করলাম, সুইচ ইউজ করলাম, যে আমার লাইটের একটা সুইচ থাকবে, ফ্যানের একটা সুইচ থাকবে, টিভির একটা সুইচ থাকবে, এইভাবে সুইচ দিয়ে আমরা অ্যাপ্লায়েন্সেস গুলোকে প্রোটেক্ট করলাম। ঠিক আছে, তাহলে সুইচকেও কিন্তু আমরা ওয়ান কাইন্ড অফ প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলতে পারি। বুঝতে পারলে? Yes, ma'am. হ্যাঁ, হ্যাঁ ম্যাম। তাহলে এগুলো তো গেল ইকুইপমেন্টের ব্যাপার। নেক্সট যেগুলো হচ্ছে কম্পোনেন্টস, কিছু কম্পোনেন্টস ইউজ করা হয়। সেই কম্পোনেন্টস গুলো কি কি? এই যে জেনারেটর ইউজ করবে, জেনারেটরটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যারা পার্সোনেল আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যারা এক্সপার্ট আছে, তারা কি করলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল বিল্ডার যারা আছে, তারা কি করলো, জেনারেটরটাকে বানালো, জেনারেটরের কনস্ট্রাকশনটাকে বানালো। সেই কনস্ট্রাকশনটাকে আমি কিভাবে ইলেকট্রিক্যালি অপারেট করব, তাতে আমাকে কি করতে হবে, ওয়াইন্ডিং করতে হবে, ওয়্যার জুড়তে হবে, তারকে জুড়তে হবে। সেই তার যতক্ষণ না জুড়বো, ততক্ষণ তো ওর মধ্যে ভোল্টেজ কারেন্ট কিছুই আমি ফ্লো করাতে পারবো না। একটা শুধু মেটাল বডি দিয়ে কি আমি ভোল্টেজ কারেন্ট ফ্লো করাতে পারবো? পারবো না। আমাকে কি করতে হবে, ওয়াইন্ডিং করতে হবে, তারকে জুড়তে হবে। তাহলে সেই ওয়াইন্ডিংটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট। সেই কম্পোনেন্টটা কি, কন্ডাক্টর। এই ওয়্যারকে যদি তুমি ইলেকট্রিক্যালি এক্সপ্লেন করো, ইলেকট্রিক্যালি তুমি ডিসাইড করো, তাহলে সেটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। কন্ডাক্টর মানে কি, কারেন্টকে ফ্লো করাচ্ছে যে, কারেন্টকে ফ্লো করাচ্ছে যে। তাহলে আমি যখন মোবাইল ফোনে কথা বলছি, সেখানে কি হচ্ছে, সিগন্যালের থ্রু আমার সিগন্যাল আসছে, তাই তো? রেডিও ফ্রিকোয়েন্সি, যে কোনো ফ্রিকোয়েন্সির থ্রু আমি সিগন্যাল পাচ্ছি। সেরকম আমি যখন কারেন্ট পাচ্ছি, কারেন্ট তো আর দেখতে পাওয়া যায় না, কারেন্টকে আমি কি করব, মেজার করতে পারবো, একটা ভ্যালুতে পাবো, মাল্টিমিটার দিয়ে মেজার করি, অ্যামমিটার দিয়ে মেজার করি। তো সেই কারেন্টটা কোথা থেকে ফ্লো করাবো? এয়ারের মধ্যে কি কারেন্ট ফ্লো করাতে পারবো? পারবো না। আমাকে একটা বাহক লাগবে, একটা মিডিয়াম লাগবে, দ্যাট ইজ দ্য কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এই কন্ডাক্টরের থ্রু যে কারেন্টটা ফ্লো করাচ্ছি, জেনারেটর বলো, ট্রান্সফরমার বলো, ট্রান্সমিশন লাইন বলো, ডিস্ট্রিবিউশন লাইন বলো, ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, সবার মধ্যে কারেন্ট ফ্লো করছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে। এই ফ্লো হওয়াটা যার থ্রু দিয়ে হচ্ছে, দ্যাট ইজ দ্য কন্ডাক্টর। এটাকে বলা হয়
ট্রান্সমিশন লাইন কম্পোনেন্ট, ঠিক আছে? Yes, তো ma'am. কন্ডাক্টর তো ইউজ করলাম, এবার কন্ডাক্টর ইউজ করতে গিয়ে যেটা আমার দেখতে পেলাম যে কন্ডাক্টরকে যখন আমি তৈরি করছি সেই কন্ডাক্টর এলিমেন্টের কিছু পরিমাণ রেজিস্টিভ প্রপার্টি রয়েছে। তোমরা প্রত্যেকেই ছোটবেলায় পড়েছো হোয়াট ইজ রেজিস্ট্যান্স, মনে আছে রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স এই বাংলা কথাটার, এই ইংলিশ কথাটার বাংলা কি? বাধা বা রোধ। মিউট করো, মিউট করো। তো এই রেজিস্ট্যান্স কথাটার বাংলা হলো রোধ। মানে আমার শীত করছে, আমি কি করব? শীতটাকে রেজিস্ট করার জন্য সোয়েটার পরবো। তার মানে কি শীতকে বাধা দিচ্ছে কে? সোয়েটারটা। সেরকমই রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা কারেন্টের ফ্লোকে বাধা দিচ্ছে, কারেন্টের ফ্লোকে অপোজ করছে, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে, রেজিস্ট্যান্সটা আমাদের কন্ডাক্টর যে মেটেরিয়াল রয়েছে সেটা কপার হতে পারে, সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, যে কোনো অ্যালয় হতে পারে, ঠিক আছে? তাই প্রত্যেকটা কন্ডাক্টরের মধ্যে একটা স্পেসিফিক নিজস্ব মিনিমাম অ্যামাউন্ট অফ রেজিস্টিভ প্রপার্টি থেকে থাকে, ঠিক আছে? তো এই কন্ডাক্টরের মধ্যে যে রেজিস্টিভ প্রপার্টি, এটা কি করে না, যতটা পরিমাণ কারেন্ট ফ্লো হওয়ার কথা ছিল তার থেকে সাম অ্যামাউন্ট কারেন্ট হয়তো কম ফ্লো করে, তো সেটা পয়েন্টে হতে পারে, সেটা ইন্টিজার ভ্যালুতে হতে পারে। তো সেই কারেন্টের ফ্লোটাকে কে করছে? ও বাধা দিচ্ছে, ওই রেজিস্টিভ প্রপার্টিটা। তো আমরা কখনোই পিওরলি একদম উইদাউট রেজিস্ট্যান্স ফ্রি কখনোই কিছু বানাতে পারছি না। এই যে কন্ডাক্টরটা রয়েছে, এই কন্ডাক্টর আমি বললাম যে সেটা কি কি মেটেরিয়াল হতে পারে, কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, তাই না? আমরা দেখেছি সবাই কম বেশি। তো এটা গেল একটা কম্পোনেন্ট। তো রেজিস্ট্যান্সের কথায় যখন এলাম, আমরা একটু রেজিস্ট্যান্স ডিটেইলে পড়ি। এই রেজিস্ট্যান্স জিনিসটা আমরা একটা লতে আমরা এর ইমপ্লিমেন্টেশন পেয়েছি। সেই লটার কি নাম? এনিওয়ান? হোম লো। ওহমস ল। ওহমস ল এর লটা কি আছে? হ্যাঁ, ওহমস লটা কি আছে আমাকে একটু বলতে পারবে কেউ? বাংলা ইংলিশ যাতে পারো তাতেই। ওহমস লর কনসেপ্টটা কি? এনিওয়ান? যা পারো সেটাই বলো, কোনো ভয় নেই। কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদের সমানুপাতিক হয়। হ্যাঁ, তাহলে একদম ঠিক। এবার একটা মেন কথা যেটা তুমি বলনি, সেই কথাটা বলা একদম ম্যান্ডেটরি। এই কথাটা না বললে ওহমস ল ভুল। পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যে ফ্লো করছে, তড়িৎ প্রবাহিত হয়, সেই প্রবাহিত তড়িৎটা প্রবাহ মাত্রাটা কার সাথে সমানুপাতিক? বিভব প্রভেদের সমানুপাতিক বা বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তাহলে এটার যদি আমি এক্সপ্রেশন, কখন এটা একটা কখন হবে? when temperature and other physical condition remain constant। এখন তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থাকে অপরিবর্তিত রাখবো, কনস্ট্যান্ট রাখবো, ভ্যারিয়েবল করব না, কনস্ট্যান্ট রাখবো। সেই পরিস্থিতিতে কোন পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট, এই প্রবাহ মাত্রার ইংলিশ কি? আমরা আস্তে আস্তে এবার ইংলিশের সাথে পরিচিত হব, ঠিক আছে? বাংলা ভুলে যাবো। আমরা কি করব? ইংলিশ টার্ম গুলো সব জেনে নেব। এই প্রবাহ মাত্রার ইংলিশ হলো কারেন্ট, বিভব প্রভেদের ইংলিশ হলো পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন ওয়াইজ আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে? I ভ্যারিজাস ভি। হ্যাঁ, ভ্যারিজাস চিহ্নটাকে তুলতে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয়েছিল, যে কনস্ট্যান্টটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে এই হ্যাঁ একদম একদম। তাহলে এই রেজিস্ট্যান্স জিনিসটা কি না, কারেন্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? কারেন্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে একটুখানি দাঁড়াও, এইটা একটু পড়াই।
কিরকম দেখতে হয় আমাদের অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স, সেটা আমি একটু দেখাই। অনেক কালার থাকে না ম্যাম রেজিস্ট্যান্সে? এই যে কালার রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি দেখতে হয় এরকম। এবার এই রেজিস্ট্যান্সের আবার অনেক রকমের ভ্যারাইটি রয়েছে, সেগুলো কি? এক হচ্ছে ফিক্সড রেজিস্টার, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার। ফিক্সড রেজিস্টার মানে সেগুলো যেগুলোর একবার রেজিস্ট্যান্স ডিজাইন করার পর, বানিয়ে ফেলার পর সেগুলোর কোনো ভ্যালু চেঞ্জ করা যায় না। যদি তুমি 5 ওহমের একটা রেজিস্ট্যান্স বানিয়েছো, তাহলে সেটা 5 ওহমই তুমি রাখতে পারবে, তার থেকে বেশি বা কম ওহম তুমি ওটা ইউজ করতে পারবে না, তাই না? তাহলে দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট অর ফিক্সড রেজিস্টার। তার মধ্যে কিছু ভ্যারাইটি রয়েছে, সেটা হচ্ছে কার্বন কম্পোজাইট, ফিল্ম রেজিস্টার, ওয়্যার উন রেজিস্টার, রেজিস্ট্যান্স ওয়্যার। তো সেগুলো কিরকম দেখতে হয়? কার্বন কম্পোজাইট রেজিস্ট্যান্স হচ্ছে এরকম দেখতে হয়, ঠিক আছে? বাজারে গিয়ে যখন তুমি রেজিস্ট্যান্স কিনতে যাবে, এগুলোর অ্যাপ্লিকেশন বিভিন্ন রয়েছে। যখন আমাদের কোনো হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন ইউজ করব, তখন এই ধরনের রেজিস্ট্যান্সকে আমরা কিন্তু ইউজ করব। তো এই রেজিস্ট্যান্স গুলো দেখতে এরকম হয়। নেক্সট হচ্ছে ফিল্ম রেজিস্টার, যেটা বললাম, সেটা কত ওহম অব্দি ম্যাক্সিমাম বানানো যাবে? 10 মেগা ওহম অব্দি পাওয়া যায়। The value of the resistor is controlled by increasing the desired thickness of the deposited film. এই জন্য এর নাম হচ্ছে ফিল্ম রেজিস্টার। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের তাহলে কিসের আন্ডারে পড়ছে না? কনস্ট্যান্ট বা ফিক্সড রেজিস্ট্যান্সের আন্ডারে। আর হচ্ছে ওয়্যার উন রেজিস্টার। এই ওয়্যার উন রেজিস্টারটা কি হয় না, একটা মেটাল অ্যালয়ের ওয়্যার থাকে ভেতরে, এবং বাইরে একটা ফ্রেমিং করা থাকে, যে ফ্রেমিংটা হচ্ছে সেরামিক ফর্মার, সেরামিক দিয়ে তৈরি, ইনসুলেটিং সেরামিক। ম্যাম এর আগেরটা একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। এগুলো আস্তে আস্তে আসবো, যে এই যে এগুলো কি, হঠাৎ করে এর গায়ে এরকম দাগ কেন দেওয়া হলো? এই দাগগুলোর সিগনিফিকেন্স আছে, একটা বিশাল সিগনিফিকেন্স রয়েছে। এই দাগগুলো দিয়ে আমরা ডিসাইড করতে পারবো যে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত। সেটা একটা ফর্মুলা আছে ক্যালকুলেশন করা, আস্তে আস্তে তোমরা পড়বে, হয়েছে? ম্যাডাম 15 নম্বর Next, বিষয় তো yes, ম্যাম ma'am. পাখা ইউজ করা। হ্যাঁ বলো বলো। ম্যাম এইটা এই রেজিস্ট্রেশনটা তো পাখা ইউজ করা হয় না এগুলো? কোথায় ইউজ করা হয়? হ্যাঁ হ্যাঁ, এই যে বললাম, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, যেখানে এই যে এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে, যখন কোনো হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জের কোনো অ্যাপ্লিকেশন করব, আমরা কোনো একটা সার্কিট বানাবো যেটা হাই ফ্রিকোয়েন্সি প্রয়োজন, যেমন আমাদের যদি কোনো ইলেকট্রনিক সার্কিট, কোনো রেডিও ফ্রিকোয়েন্সি কে কাজে লাগিয়ে যদি কোনো সার্কিটকে ইউজ বানানো হয়, সেই ক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্স ইউজ করা হবে, ঠিক আছে? বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে এগুলোর, আস্তে আস্তে সব জানতে পারবে। নেক্সট হচ্ছে যে রিওস্ট্যাট। এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এটা তোমরা ল্যাবে, আমাদের যে ল্যাব রয়েছে না ইলেকট্রিক্যালের বা ইলেকট্রনিক্স, সব জায়গাতেই পাবে। তো সেই ল্যাবে দেখতে পাবে যে এরকম একটা ব্ল্যাক কালারের সিলিন্ড্রিক্যাল রেজিস্ট্যান্স রয়েছে। এটার একটা স্পেশাল নাম রয়েছে, এটা হচ্ছে নাম হচ্ছে রিওস্ট্যাট, ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। কেন ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স? কারণ এই রেজিস্ট্যান্সকে আমি আমার ইচ্ছে মতো ভ্যালুতে ইউজ করতে পারবো। যদি এই টোটাল রেজিস্ট্যান্সটার ভ্যালু 1000 ওহম হয় বা 100 ওহম হয়, তাহলে 100 ওহমের নিচে আপ টু 100 ওহম অব্দি যতগুলো অ্যাপ্লিকেশন হতে পারে, সমস্ত অ্যাপ্লিকেশনে আমি এই রেজিস্ট্যান্সটা ইউজ করতে পারবো। আমার 20 ওহম দরকার, আমি অ্যাডজাস্ট করব উইথ দ্য হেল্প অফ দিস নব, ঠিক আছে? তাহলে যত আমি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মোশনে নিয়ে যাব, আমি আমার রেজিস্টিভ ভ্যালু অ্যাডজাস্ট করতে পারবো কম আর বেশিতে। এগুলো আমাদের ল্যাবে ইউজ করা হয়, এবং যেখানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি রেজিস্ট্যান্স পেতে চাই, ধরো একটা সার্কিটের কারেন্টকে আমি লিমিট করব, ঠিক আছে? তো সার্কিটের কারেন্টকে লিমিট করা মানে কি, আমার দরকার, আমার ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট একটা সার্কিটের মধ্যে ফ্লো হচ্ছে, আমি চাই যে আমি ওই সার্কিটের মধ্যে 8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাতে।
তাহলে ওই 2 অ্যাম্পিয়ার কে আমি লিমিট করব কি দিয়ে? এইরকম একটা রেজিস্টার দিয়ে, যেটা হ্যাঁ যেটার সিম্বলিক রিপ্রেজেন্টেশন হয় এরকম। সিম্বলিক রিপ্রেজেন্টেশন কেমন হবে? এরকম, মানে আমি যদি কোনো সার্কিট ড্র করি, যখন আমরা সার্কিটটা ফিজিক্যালি বানাবো তখন আমরা কিন্তু এইগুলো ইউজ করব, এগুলো আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার, অ্যাকচুয়ালি দেখতে এরকম হয়, কিন্তু ভেতরের যে কনস্ট্রাকশন, দ্যাট ইজ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন। যখন আমি একটা সার্কিট ড্র করব, সেই সার্কিট ড্র করতে গিয়ে আমার, তোমরা দেখতে পাবে পরবর্তীকালে যখন সার্কিটকে তোমরা বিভিন্ন সার্কিট সলভ করবে, সেখানে এই টাইপের সিম্বলিক রিপ্রেজেন্টেশন কিন্তু প্রচুর থাকে। তো তখন তোমাকে এটা দেখেই বুঝে নিতে হবে দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এখানে কি করে বুঝলাম? না, এই যে অ্যারোটা রয়েছে না, এই অ্যারোটা রিপ্রেজেন্ট করছে এই নবটাকে। এই অ্যারোটা এদিকে আনলে বেশি, এদিকে আনলে কম, বোঝানো গেল? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, এটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা তুমি যে কোনো আমাদের ল্যাবে দেখতে পাবে ইলেকট্রিক্যালে, ঠিক আছে? আর একটা হচ্ছে পোটেনশিওমিটার, এটা হচ্ছে একটা ওই একই টাইপের রেজিস্টার যেটা ভ্যারিয়েবল রেজিস্টার। তো এটাও একটা নব থাকে, সেই নবটাকে ঘুরিয়ে আমরা এর রেজিস্ট্যান্স প্রপার্টিটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা পট বলে থাকি, পিওটি পট। তো এটারও সিম্বলিক রিপ্রেজেন্টেশন সেই জন্য সেম, যেহেতু এটা অলমোস্ট ভ্যারিয়েবল রেজিস্টার রিওস্ট্যাটের মতোই কাজ করে, তার জন্য এর নাম হচ্ছে তার জন্য এর সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম। নেক্সট আমরা চলে আসবো থার্মিস্টার। এই যে থার্মিস্টার রয়েছে, এই থার্মো এই নামটা থেকেই আমাদের মাথায় আনতে হবে এটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। টেম্পারেচারের উপরে বেস করে এই রেজিস্ট্যান্সের ভ্যালুকে আমরা সিগনিফিক্যান্টলি ভ্যারি করাতে পারবো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? তাই জন্যই বলছে থার্মিস্টার ইজ এ টাইপ অফ রেজিস্টার হুজ রেজিস্ট্যান্স ভ্যারিজ সিগনিফিক্যান্টলি উইথ টেম্পারেচার। আর এর যে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা রয়েছে, সেই সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, আর এইটার মানে হচ্ছে ভ্যারিয়েবল চিহ্ন, ঠিক আছে? ভ্যারি করানো যাবে। আর এটাকে আমরা অ্যাজ এ কারেন্ট লিমিটিং ডিভাইস সার্কিট প্রোটেকশনে আমরা এই ধরনের রেজিস্ট্যান্সকে ইউজ করে থাকি। মানে সাপোজ আমার ফিউজ অ্যাভেলেবেল নেই, তো ফিউজের রিপ্লেসমেন্টে আমি এই ধরনের রেজিস্ট্যান্সকে ইউজ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে হিউমিস্টার। হিউমিস্টার হচ্ছে যে হিউমিডিটির উপরে বেস করে এই রেজিস্টারকে বানানো হয়, মানে বাতাসের যে আর্দ্রতা এর উপরে বেস করে এর রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে ভ্যারি করানো যায়, ঠিক আছে? Humidity sensor measures the humidity level by measuring the change in resistance of an element. এরপর হচ্ছে ভ্যারিস্টার। এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট, ভোল্টেজের উপরে ডিপেন্ড করে এর ভ্যালুকে আমরা কমানো বাড়ানো করতে পারবো, তার জন্য এর নাম হচ্ছে ভ্যারিস্টার। দেখো প্রত্যেকটা নামেরই কিন্তু সিগনিফিক্যান্স রয়েছে। হিউমিস্টার হিউমিডিটি, থার্মিস্টার থার্মো মানে টেম্পারেচার, পোটেনশিওমিটার এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, আর ভ্যারিস্টার মানে হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার। নেক্সট হচ্ছে ফটো রেজিস্টার। এটা তোমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যদি খুঁজতে চাও, এটা তুমি দেখতে পাবে যে আমাদের যে স্ট্রিট লাইট থাকে না, সেই স্ট্রিট লাইটের এলডিআর এই যে সেন্সর বা এই যে রেজিস্টারটা ইউজ করা হয়, এটার মানে হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, এলডিআর। কিভাবে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার কে অপারেট করানো যায়? না, আমরা আগেকার দিনে দেখতাম যে রাস্তার লাইট গুলো সন্ধেবেলাতে একজনকে জ্বালাতে হচ্ছে, সকালবেলা একজনকে নেভাতে হচ্ছে। তো এই ম্যানুয়াল যে কাজটা, এতে করে দেখা যাচ্ছিল যে পাওয়ারের অনেক ওয়েস্টেজ হচ্ছিল, কারণ দেখা যাচ্ছিল যদি সেই মানুষটা যে প্রপার রেসপন্সিবিলিটিতে ওই সুইচটা নেভানো বা জ্বালানোর দায়িত্বে ছিল, সে হয়তো অফ হয়েছে কোনোদিন, বা সে হয়তো ভুলে গেছে, তো সেই দিন কি হচ্ছে, পাওয়ার সারাদিন লাইটটা জ্বলছে দিনের বেলাতে, তো সেক্ষেত্রে পাওয়ারের ওয়েস্টেজ হচ্ছে। সেটাকে রিমুভ করার জন্য কি করা হলো না, অটোমেটিক স্ট্রিট লাইট নামক একটা প্রজেক্ট নিয়ে আসা হলো, যে প্রজেক্টটা এখন আমাদের এই স্মার্ট সিটিতে বা যে কোনো এখন সিটিতে তোমরা দেখতে পাবে যে এই এলডিআর সিস্টেম ইউজ করে
সূর্যের আলোর সাথে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা মানে রেজিস্ট্যান্সটা অপারেট করছে। যখন সকালবেলা হচ্ছে সূর্যের আলোর সাথে ও নিভে যাচ্ছে, সন্ধ্যেবেলা হচ্ছে সূর্যের আলোর নেভার সাথে সাথে ও জ্বলে উঠছে। এই এলডিআর কে অ্যাপ্লাই করে আমাদের অটোমেটিক স্ট্রিট লাইট সিস্টেম বানানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এখানে এটা হচ্ছে এই যে দুটো অ্যারো রয়েছে, এটা লাইটের সিম্বল, লাইট চিহ্ন দেখানো হয়েছে। যখন আমরা সার্কিট ড্র করব কোনো, তখন সার্কিটে যখন রিপ্রেজেন্ট করতে যাব, ম্যাম যেটা হচ্ছে সোলার সিস্টেমে হয়। সোলার কেন, এমনি সিস্টেমেও হয়। কলকাতায় দেখবে, কলকাতায় না অন্যান্য সিটিতেও দেখা যায় এলডিআর সিস্টেম। দেখবে যে তুমি দেখবে কোনদিন যদি আমার তো স্ট্রিট লাইটের সাথে ব্যাটারি কানেক্ট করে বা সোলার প্যানেল কানেক্ট করা থাকে। না লাইট জ্বালাচ্ছে কেউ এসে, অফ করছে কেউ এসে, অটোমেটিক হচ্ছে। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স কালার কোডটা কি বলবো আজকে, ঠিক আছে বলেই দিই। রেজিস্ট্যান্সের তো আমরা দেখলাম যে ভ্যারাইটি অফ রেজিস্ট্যান্স আমাদের অ্যাভেলেবেল রয়েছে, ইলেকট্রিক্যাল সিস্টেম বা ইলেকট্রনিক্স যাই বলো। তো এই রেজিস্ট্যান্সকে আমরা কিভাবে এর ভ্যালুকে ডিটারমাইন করব, মানে তোমাকে বাজারে ধরো তুমি একটা রেজিস্ট্যান্সের প্যাকেট কিনেছো, ঠিক আছে, সেই প্যাকেটটার মধ্যে এরকম 6-7টা রেজিস্ট্যান্স রয়েছে। তো তোমাকে আমি বললাম যে আমাকে যে কোনো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করে দেখাও। কিভাবে বের করবে? তুমি বলবে যে ম্যাম আমি মাল্টিমিটার ইউজ করে তো বের করতেই পারি। তো মাল্টিমিটার ইউজ করে বলবো যে মাল্টিমিটার নেই আমার কাছে, তুমি আমাকে বের করে তাও দেখাও। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? তো ফার্স্টেই যেটা করতে হবে, আমাদের দেখতে হবে যে রেজিস্ট্যান্সটার মধ্যে কি কি কালারের ব্যান্ড রয়েছে, এগুলোকে বলা হয় কালার ব্যান্ড। ঠিক আছে, তো আমি সাপোজ কনসিডার করছি এরকম দুটো রেড ব্যান্ড, একটা ব্ল্যাক ব্যান্ড আর একটা ইয়েলো ব্যান্ডের এই গোল্ডেন ব্যান্ডের রেজিস্ট্যান্স রয়েছে। এটার ভ্যালু কিভাবে বের করব? ফার্স্টে যেটা করতে হবে, আমাদের কালার ডিজিট মাল্টিপ্লায়ার টলারেন্স এই একটা টেবিল আমাদের জানতে হবে। টেবিলটা কিভাবে জানবো? এই যে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট আপ টু 0 to 9, এই পুরো টেবিলটা কিভাবে মনে রাখবো যে ম্যাম ব্ল্যাকের নাম্বার 0 নাকি ব্রাউনের নাম্বার 0, আমি তো ভুলে গেছি পরীক্ষার হলে। সেটা আমি কিভাবে মনে রাখবো? সেটা মনে রাখার প্রসেস হচ্ছে, এখানে একটা আমি সেন্টেন্স বলবো, যেই সেন্টেন্সটা তুমি যদি ম্যাচ করো তাহলে সেই সেন্টেন্সটা ম্যাচ করিয়ে তুমি এই কালারটা পরপর লিখে ফেলতে পারো। সেন্টেন্সটা হলো, এটা একটা টিপস। হ্যাঁ ওই তো জানি, এটা একটা টিপস। বিবি রয় গ্রেট ব্রিটেন হ্যাড এ ভেরি গুড ওয়াইফ। তো বিবি রয় যদি আমি কনসিডার করি, বিবি একটা মানুষের নাম, বিবি রয়, ঠিক আছে, সেই মানুষ, এটা টিপস, কিন্তু এটা কোনো মানে তোমার গতানুগতিক ফর্মুলা নয়, কোনো কনভেনশনাল মেথড নয়, এটা একটা টিপস মনে রাখার। তো বিবি রয় বললাম, বি ফর ব্ল্যাক, বি ফর ব্রাউন, বিবি হয়ে গেল। রয় হচ্ছে আর ফর, রয়ের যে আর সেটা হচ্ছে রেড, ও এর যে ও সেটা হচ্ছে অরেঞ্জ, ওয়াই এর যে ওয়াই, রয়ের ওয়াইটা হলো ইয়েলো, জিটা হলো হ্যাড এ ভেরি গুড ওয়াইফ, গ্রেট ব্রিটেন হ্যাড এ ভেরি গুড ওয়াইফ। তাহলে গ্রেট ব্রিটেন, ইয়েলোর পরে চলে এলো গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন মানে হচ্ছে গ্রেট ফর গ্রিন, ব্রিটেন মানে হচ্ছে ব্লু। ভেরি গুড ওয়াইফ, ভেরি, ভি হচ্ছে ভায়োলেট, জি হচ্ছে গ্রে, আর ওয়াইফ, ওয়াইফের ডাব্লিউ হচ্ছে হোয়াইট। আচ্ছা মিউট করো, কেউ আনমিউট করেছো, কিছু কি বলছো? তো এই যে ব্ল্যাক থেকে হোয়াইট অবধি আমি কালারের একটা সেন্টেন্স বললাম, এই সেন্টেন্সটা মনে রেখে আমরা 0 to 9 পরপর সিকোয়েন্সিয়ালি বসাবো डिजिटेर घरे मल्टीप्लायर। ओ अच्छा अच्छा ठीक है सुनो, एक सेंटेंस बोला मैंने, ये टेबल को याद रखने के लिए। वो सेंटेंस होता है बी रॉय ग्रेट ब्रिटेन हैड ए जो वर्ड है ना, वो वर्ड को बॉक्स कर दो, उसका कोई जरूरत नहीं है, उसको जस्ट सेंटेंस को कंप्लीट करने के लिए हम लोग यूज करते हैं। ये जो टिप्स मैं दे रही हूँ
ये टिप्स को यूज करके तुम ये टेबल बना सकते हो, ये सेंटेंस बना, ये जो रजिस्टर कलर कोड निकलने का जो मैं तुम्हारा सेंटेंस बोला, वो सेंटेंस के जरिए तुम लोग क्या कर सकते हो, ये टेबल बना सकते हो। तो क्या बोला, बी रॉय ग्रेट ब्रिटेन हैड ए, ये हैड ए कोई जरूरत नहीं है, इसको बॉक्स करके हटा दो, हैड ए वेरी गुड वाइफ, हैड ए को ओमिट करके वेरी गुड वाइफ, इतना तक जो हम लोग पूरा सेंटेंस बनाए उसका हर एक सेंटेंस का अलग अलग रिप्रेजेंटेशन है। देखो, बी रॉय ग्रेट ब्रिटेन हैड ए वेरी गुड वाइफ। তাহলে এখান থেকে আমি কালার গুলো বলতে পারি না? এখান থেকে কালার গুলো বললে কি হবে, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্রাউন, প্রথম বিটা হচ্ছে ব্ল্যাক, সেকেন্ড বিটা হচ্ছে ব্রাউন, আরটা কি, হোয়াট ইজ আর, হোয়াট ইজ আর, red ma'am, red. রেড, red. রেড, হোয়াট ইজ ও, Yellow. Orange. No, yellow no. Orange. অরেঞ্জ, অরেঞ্জ, ঠিক আছে। ওয়াইফার, Yellow. ওয়াইফার ইয়েলো, Yellow, ma'am. ই ফর গ্রিন, Red for গ্রিন, green. জি ফর গ্রিন, লিখতে পারছি না আমি, আমার হাতটা না করছে না ল্যাপটপে, যাই হোক মুখে মুখে গ্রিন, বলে দিন তোমরা ma'am. বুঝে গেছো। হ্যাঁ, বি ফর হচ্ছে আমার, বি ফর কি, ব্লু, Brown. না ব্রাউন তো আমার হয়ে গেছে, ব্লু বি ফর ব্লু, ব্লু, ঠিক আছে। এই হ্যাড এটা আমি জাস্ট সেন্টেন্স কমপ্লিটের জন্য করেছি, এটা তোমরা সেন্টেন্সটাকে লেখার জন্য লিখবে, কিন্তু এটার সঙ্গে কোনো কালার কিন্তু রিলেটেড নয়। ভেরি মানে হচ্ছে ভায়োলেট, গুড মানে হচ্ছে গ্রে, ওয়াইফ মানে হচ্ছে হোয়াইট। White. বোঝাতে পারলাম? তাহলে এই সেন্টেন্সটা দিয়ে কিভাবে মনে রাখবে? Yes, ma'am. তাহলে যখনই এটা টেবিলে তোমরা লিখছো, টেবিলে লেখার সময় তোমরা এরকম ভার্টিক্যালি ওটাকে লিখবে, লিখে তুমি 0 থেকে 9 পরপর সিকোয়েন্সে নাম্বার বসিয়ে দিলে। তুমি যদি এভাবে মনে রাখতে যেতে যে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, তখন তোমার কিন্তু এই নাম্বারটা কিন্তু ভুল হয়ে যাওয়ার ভুলে যেত। সম্ভাবনা থাকে, গুলিয়ে যেত, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা দিয়ে, এই টিপসটা দিয়ে আমরা এই ডিজিটটাকে মাথায় রাখবো। নেক্সট হচ্ছে, এবার তোমার এই ডিজিট কোথায় কোথায় বসবে। দেখো, এইটাকে তুমি যদি কনসিডার করো, এটা একটা আমি জেনারেলাইজড একটা দেখিয়েছি। জেনারেলাইজডে কি দেখানো হচ্ছে, যে প্রথম যে দুটো ব্যান্ড রয়েছে সেই দুটো ব্যান্ডে হচ্ছে ডিজিট বসবে। যদি ব্ল্যাক হয় তাহলে 0 বসবে, যদি ব্রাউন হয় তাহলে 1 বসবে, যদি রেড হয় তাহলে 2 বসবে, যদি অরেঞ্জ হয় 3, এভাবে, যদি হোয়াইট হয় 9। তাহলে থার্ড যে ব্যান্ডটা রয়েছে, ফার্স্ট দুটো ব্যান্ডে আমি ডিজিট বসিয়ে দিলাম, থার্ড যে ব্যান্ডটা রয়েছে সেই ব্যান্ডটাতে বসবে মাল্টিপ্লায়ার। এবার এই মাল্টিপ্লায়ারকে কিভাবে ডিসাইড করব? মাল্টিপ্লায়ারকে ডিসাইড করার প্রসেস হচ্ছে 10 এর মাথায়, 10 এর টু দি পাওয়ারে, 10 এর সূচকে 0 থেকে 9 অবধি বসাবে। এই গোল্ড, সিলভার, নান এটা বাদ দিয়ে দাও, এটাকে এখন এটা রাখবো না আমরা, এটা আমাদের টলারেন্স ব্যান্ড, লাস্ট যে ব্যান্ডটা থাকে দ্যাট ইজ দ্য টলারেন্স ব্যান্ড। তো মানে যদি ধরো যতটা পোর্শন আমার দরকার ছিল সেই পার্সেন্টেজ কতটা অবধি আমার ভ্যারি করাতে পারে, যদি গোল্ড হয় 5%, যদি সিলভার হয় 10%, আর যদি কিছুই ব্যান্ড না থাকে তাহলে 20%। তো মাল্টিপ্লায়ারটা হচ্ছে আমাদের থার্ড ব্যান্ড, মাল্টিপ্লায়ারে 10 টু দি পাওয়ার 0 থেকে একদম এই সিকোয়েন্স অনুযায়ী 10 টু দি পাওয়ার 9 বসিয়ে দেবো। তাহলে এই ব্যান্ডটাকে আমি যদি ধরো সিলভার ব্যান্ড ধরলাম, সিলভার ব্যান্ড ধরলাম, এটা রেড আছে, এটা অরেঞ্জ আছে, এটা হলুদ আছে, ইয়েলো আছে, তাহলে সেক্ষেত্রে আমার এইটার ভ্যালু কত হবে কেউ বলতে পারবে? নাম্বার বসাও, নাম্বার বসাও। এখানে রেড এর কত আছে? 2 আছে,
তাহলে 2 বসবে এখানে। তাহলে রেড এর ভ্যালু হচ্ছে 2 হবে, হ্যাঁ 2%। না আর 2% হচ্ছে ইয়েলো আছে, অরেঞ্জ আছে। না দাঁড়াও শোনো শোনো, প্রথম যে ডিজিট গুলো বসবে সেটা কোনো পার্সেন্টেজ নয়, অনলি টলারেন্স এর ক্ষেত্রে পার্সেন্টেজ বসবে। দেখো এখানে লেখাই আছে, গোল্ড হলে 5%, সিলভার হলে 10%, নান হলে 20%। তাহলে টলারেন্সটা যখন আমি বসাবো কোনো একটা ভ্যালুর, সেক্ষেত্রে শুধু পার্সেন্টেজে বসবে, বাকিগুলো ডিজিটে বসবে। মাল্টিপ্লায়ার মানে হচ্ছে ওই ডিজিটের সাথে মাল্টিপ্লাই করে, ইনটু করে 10 to the power 0, 10 to the power 1, whatever the value is, value will be, সেটা বসবে। বুঝেছো? তাহলে রেড এর জন্য আমার আছে 2, রেড এর জন্য 2 আছে, অরেঞ্জের জন্য 3 আছে, তাহলে 2 আর 3 বসিয়ে দিলাম। ইয়েলোর জন্য 10 to the power কত আছে? 4 আছে, তাহলে 23 23 into 10 to the power 4 with tolerance, সিলভার ধরলে প্লাস মাইনাস 10%। বোঝানো গেল? এটার ক্ষেত্রে বলো তো, এটার ক্ষেত্রে বলো তো, এটার ক্ষেত্রে বলো তো কি হবে? লেখাই তো আছে। লেখা তো আছে, বলো। ম্যাম সেমই তো হবে, 2 2 আছে, রেড 2 আছে, আবার রেড আছে 2, আর আরেকটা হ্যাঁ। হচ্ছে এই ব্ল্যাক ওয়ানটা আছে, কিভাবে হলো? ওটা মাল্টিপ্লাই ব্ল্যাক। হ্যাঁ 10 to the power 0। হ্যাঁ ম্যাম। মাল্টিপ্লায়ারে কি আছে? 10 to the power 0। যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে 10 to the power 0, এখানে 1 তাই বসিয়েছি। ঠিক আছে? আর এটা যেহেতু গোল্ড ব্যান্ড, সেজন্য প্লাস মাইনাস 5%। এবার এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ডিজিট এক্স ওয়াই ইন্টু মাল্টিপ্লায়ার, জেড মানে মাল্টিপ্লায়ার, প্লাস মাইনাস টলারেন্স যত হবে, এটা হচ্ছে ফর্মুলা। মাথায় থাকবে? ম্যাম ইয়েলো টলারেন্স, ওকে ম্যাম। হ্যাঁ কেউ কিছু বলছো, কি বলছো? ইয়েলো টলারেন্স আছে? কিসের টলারেন্স? না ইয়েলো ইউরোটা বলছি, ইউরোটা। না ইয়েলো না, ওটা গোল্ড, গোল্ড ধরেছি আমি। এটা গোল্ড, বুঝলে? এটা ইয়েলো দেখিয়েছে, বাট এটা গোল্ডেন কালার। তাই তো ম্যাম, ইয়েলো তো টলারেন্সই নাই, ওই জন্য তো। না না না, লাস্ট ব্যান্ডের টলারেন্স হচ্ছে সিলভার, গোল্ড আর নান। কিছু যদি ব্যান্ড না থাকে তাহলে নান হবে, নান হলে 20%। এই যে, ঠিক আছে, এই হচ্ছে রেজিস্টার বের করার ফর্মুলা। তাহলে বোঝা গেল? আজকে আমরা তাহলে একটু রেজিস্ট্যান্স সম্বন্ধেই জানতে পারলাম। ভ্যারাইটি অফ রেজিস্ট্যান্স রয়েছে, ভ্যারিয়েবল, হ্যাঁ ভ্যারিয়েবল, ফিক্সড, কি কি ধরনের রেজিস্টার কোথায় কি মোটামুটি ইউজ হয়, এগুলো আমরা জানলাম। এগুলো আমরা দেখবো পরে ল্যাবে যখন আসবে, তখন আমরা হ্যান্ডস অন কিন্তু এগুলো সব দেখতে পাবো এবং অ্যাপ্লিকেশনও পাবো। আর রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা আমাদের এভরি সার্কিট, এভরি ইকুইপমেন্টের মধ্যেই কিন্তু রয়েছে এই অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। হ্যাঁ বলো, কেউ বলছো কিছু? ম্যাম রেজিস্ট্যান্স যখন ভোল্টেজ কমায় তখন তো আইসিও ভোল্টেজ কমায় না? হ্যাঁ আইসির মধ্যে ওই প্রপার্টি থাকে, ভোল্টেজ কমায় ওইভাবে তো ডিরেক্টলি কমাতে পারে না, ওর মধ্যেও অনেক এলিমেন্ট রয়েছে যে রেজিস্ট্যান্স কিন্তু ভোল্টেজ কমায় না, রেজিস্ট্যান্স কারেন্টকে লিমিট করে, কারেন্টকে। ঠিক আছে, তাহলে কি ম্যাম এখানে ক্লাস শেষ? ভোল্টেজ কমানো বাড়ানোর জন্য আমাদের আলাদা ইকুইপমেন্টস আছে, সেটা ট্রান্সফরমার ইউজ করা হয় ভোল্টেজকে স্টেপ আপ আর স্টেপ ডাউন করার জন্য। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে এটুকুই থাক, লিভ করলাম। থ্যাংক ইউ ম্যাম। আপনার কি ম্যাম দুর্গাপুজোর আগে একটা ক্লাস আছে?